হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়ব ইন্ডিয়াস রাইস এক্সপোর্ট ল্যান্ডস্কেপ, এই টপিকটার ব্যাপারে। ঠিক আছে, দেখো, আজকে সকালের ওয়াট টু রিড সেশনে তোমাদের বলা হয়েছিল দ্য হিন্দু নিউজ পেপার থেকে এই ছোট্ট একটা আর্টিকেল খুব ভালো করে পড়ার জন্য। এই যে আর্টিকেলটা দেখছো, এটা কিন্তু রাইস এক্সপোর্টের সাথে ডিল করছে। রিসেন্টলি কি হয়েছে, যে ইন্ডিয়ার যে রাইস এক্সপোর্ট আছে সেটা কিন্তু ডিক্লাইন করেছে। ঠিক আছে, এইবার তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে কিন্তু রাইসের উপর মাল্টিপল টাইম কোয়েশ্চেন জিজ্ঞেস। ফর এক্সাম্পল, এটা 2019-এর কোয়েশ্চেন। এইবার তো রাইসের ডাইরেক্টলি রাইসের এক্সপোর্টের উপরই কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। কি জিজ্ঞাসা করেছে? Among the following, which one is the largest exporter of rice in the world in last 5 years? ঠিক আছে, তো আনসার কি হবে? ইন্ডিয়া হবে। ঠিক আছে, and 2022-এ দেখো কি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। Among the following crop, which one is the most important anthropogenic source of both methane and nitrous oxide? এখানে আনসার কি হবে? রাইস হবে। তুমি দেখতে পাচ্ছ যে রাইস কতটা ইম্পর্টেন্ট। এর সাথে সাথে কিন্তু সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন কাল্টিভেশন, যে সাস্টেনেবল ওয়েতে রাইস কাল্টিভেশন করার যে উপায়, তার উপর কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। সিস্টেম অফ রাইস ইন্টিগ্রিফিকেশন অফ কাল্টিভেশন ইন হুইচ অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং অফ রাইস ফিল্ড ইজ প্র্যাকটিস রেজাল্টিং। ঠিক আছে, তার বেনিফিটের বা তার রেজাল্টের উপর কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। তো সাস্টেনেবল ওয়েতে আমরা কি করে রাইস গ্রো করতে পারি, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ডাইমেনশন, যেখান থেকে ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, তো আমরা কি দেখলাম যে পিওয়াইকিউতে মাল্টিপল টাইম রাইস এসছে, প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সেও কিন্তু রাইস আছে। কেন আছে? যে না, এক্সপোর্ট কিন্তু সিগনিফিকেন্টলি ডিক্লাইন করেছে অ্যারাউন্ড 7.5%। তো এই দুটোকে যদি আমরা কম্বাইন করি, তাহলে কি বুঝতে পারছি? যে রাইস কিন্তু আমাদের আপকামিং প্রিলিমস এর জন্য একটা ইম্পর্টেন্ট এরিয়া হয়ে দাঁড়াচ্ছে। আর আজকের এই প্রিলিমস বাইট সেশনে আমরা কিন্তু রাইসটাকে হলিস্টিক্যালি কভার করবো। আমরা ইকোনমিক পার্সপেক্টিভ থেকেও দেখবো, আমরা জিওগ্রাফি পার্সপেক্টিভ থেকেও দেখবো, আমরা দেন এনভায়রনমেন্ট পার্সপেক্টিভ থেকেও। ঠিক আছে, তো আমরা কি করব? ইন্ডিয়াস রাইস এক্সপোর্ট ল্যান্ডস্কেপ, এই পার্টিকুলার টপিকটাকে প্রথমে আমরা কি কি করব, দেখো কোন কোন ডাইমেনশনে আমরা এই যে লেকচারটাকে আলোচনা করবো সেটা আগে দেখো। দেখো, প্রথমে আমরা কনটেক্সট দেখবো, কোন কনটেক্সট নিউজে আছে। দেন আমরা এক্সপোর্ট পারফরমেন্স অ্যান্ড ট্রেন্ডস দেখবো। তারপর আমরা ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, এখানে আমরা দেখবো যে রাইস এক্সপোর্ট ইনক্রিজ করতে অ্যাপিডার যে ইম্পর্টেন্ট রোল তার ব্যাপারে, অ্যান্ড অ্যাপিডাই বডিটার ব্যাপারেও কিন্তু আমরা বেসিক ইনফরমেশন জানবো। দেন উইল কাম এক্সপোর্ট পলিসি অ্যান্ড ক্যাটাগরিজ। তারপর আমরা যে ওয়েস্ট এশিয়া ক্রাইসিসের জন্য যে চ্যালেঞ্জ ফেস করছে রাইস এক্সপোর্টাররা, বেসিক্যালি সেটার ব্যাপারে আমরা জানবো। তারপর কিন্তু এই যেটা বললাম তোমাদের জিওগ্রাফিক্যাল এন্ড এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভ থেকেও জানবো, ক্লাইমেট অ্যান্ড সয়েল কি টাইপের লাগে, কোন সিজনে রাইস গ্রো করা হয়। আর এনভায়রনমেন্টাল ডাইমেনশনও কিন্তু দেখবো, যে দেখতে পাবো যে মিথেন কিন্তু রাইস ফিল্ড থেকে প্রচুর পরিমাণে মিথেন রিলিজ হয়, অ্যান্ড সাস্টেনেবল সলিউশন কি কি হতে পারে সেটাও কিন্তু আমরা বুঝবো। ঠিক আছে, তারপরে কি আছে, একটি প্রিলিমসের প্র্যাকটিস কোয়েশ্চেন আছে, যেটা কিন্তু তোমাদের সলভ করতে হবে। সলভ করে কিন্তু কমেন্ট সেকশনে যেয়ে আমাদের আনসারটা জানাতে হবে। বোঝা গেল? দেখো, কনটেক্সটটা ভালো করে বোঝো। রিসেন্টলি কি হয়েছে, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এটা এই মিনিস্ট্রিটা একটি ডেটা রিলিজ করেছে। ডেটা রিলিজ করে এটা দেখাচ্ছে যে ইন্ডিয়ার যে রাইস এক্সপোর্ট আছে সেটা অ্যারাউন্ড 7.5% ডিক্লাইন করেছে। ঠিক আছে, এইবার এর যে প্রাইমারি রিজন সেটা কি বলছে, যে ইউএস ইসরায়েল ইরান কনফ্লিক্ট, প্লাস এই যে তার জন্য যে স্টেট অফ হরমুজের ব্লক, এর জন্য কিন্তু যে রাইসের যে এক্সপোর্ট সেটা কিন্তু সিগনিফিকেন্টলি ডিক্লাইন করেছে। একদম সিম্পল কনটেক্সট, এই কনটেক্সটটা মাথায় রেখে আমরা রাইস এক্সপোর্টের ভেরিয়াস ডাইমেনশন কিন্তু কভার করব। ফার্স্ট যেটা আমাদের দেখতে হবে, এক্সপোর্ট পারফরমেন্স অ্যান্ড ট্রেন্ড। দেখো, 2024-25-এ কিন্তু রাইসের যে এক্সপোর্ট এটা কিন্তু পিকে চলে গেছিল। পিকে মানে আমরা কতটা এক্সপোর্ট করেছিলাম? অ্যারাউন্ড 20.1 মিলিয়ন টন রাইস কিন্তু আমরা এক্সপোর্ট করেছিলাম। তারপর কি গেছে? তারপর না একটু ডাউনওয়ার্ড ট্রেন্ড কিন্তু দেখা গেছে, যে রাইসের এক্সপোর্ট কিন্তু কমতে দেখা গেছে। আর তারই কিন্তু একটা মাইলস্টোন হচ্ছে এই 7.5% কমে যাওয়া। ঠিক আছে? আর আমরা আমাদের মেজর ডেস্টিনেশন কোনগুলো, মানে কোন কোন কান্ট্রিতে আমরা মেজর রাইস এক্সপোর্ট করি? দেখো, ওয়েস্ট এশিয়া কিন্তু ওয়ান অফ দ্য মেজর কিন্তু আমাদের রাইস এক্সপোর্টের ডেস্টিনেশন। তার মধ্যে দেখো, ইরান আছে, সৌদি আরেবিয়া আছে, ইউএই আছে, ওমান আছে। ঠিক আছে, আরেকটি জিনিস এই কনটেক্সটে মাথায় রাখবে, যে ইরান কিন্তু ইন্ডিয়াস লার্জেস্ট বায়ার অফ বাসমতি রাইস। ঠিক আছে, এবার এই পুরো রিজিয়নটাই যদি এরকম জিওপলিটিক্যাল আনসার্টিনিটির মধ্যে যে যায়, বিভিন্ন যে শিপিং রুট সেগুলো যদি ক্লোজড হয়ে যায়, তাহলে তো আমাদের এক্সপোর্টাররা ঠিকঠাকভাবে এক্সপোর্ট করতে পারবে না। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই রাইস এক্সপোর্ট ডিক্লাইন সিগনিফিকেন্টলি। ঠিক আছে,
এইবার আমরা যেটা জানবো যে এই রাইস এক্সপোর্ট তো কথাটা বুঝছি, বাট রাইস এক্সপোর্টে অ্যাপিডা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো অ্যাপিডার ব্যাপারে কিন্তু আমরা বেসিক ইনফরমেশন জানবো। ফার্স্ট জানো এটার ফুল ফর্ম কি? দেখো অ্যাপিডার ফুল ফর্ম এগ্রিকালচার অ্যান্ড প্রসেস ফুড প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি, অ্যাপিডা। এইবার এটা কোন টাইপের বডি? এটা কিন্তু একটা স্ট্যাটুটারি বডি। আর তোমাদের বারবার আমি বলেছি স্ট্যাটুটারি বডি মানে একটি পার্টিকুলার অ্যাক্টের দ্বারা কিন্তু তৈরি হয়েছে। এই ক্ষেত্রে অ্যাপিডা অ্যাক্ট 1985। আর এই যে বডিটা আছে না, এটার কিন্তু মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের আন্ডারে আসে না। এই বডিটা ফাংশন করে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আন্ডারে। ঠিক আছে? আর যে এর প্রাইমারি যে ফাংশন সেগুলো হচ্ছে এই রেজিস্ট্রেশন, এক্সপোর্টারদের যে রেজিস্ট্রেশন সেটা করা, তার সাথে সাথে বাসমতি রাইসের যে এক্সপোর্ট সেটা মনিটর করা, তাছাড়াও ন্যাশনাল প্রোগ্রাম ফর অর্গানিক প্রোডাকশন, এই পার্টিকুলার যে প্রোগ্রামটা আছে সেটাকে ইমপ্লিমেন্ট করাও কিন্তু এর ওয়ান অফ দ্য মেজর ফাংশন। বোঝা গেল? এইবার আমরা এক্সপোর্ট পলিসি অ্যান্ড ক্যাটাগরিজ এই পার্টিকুলার ডাইমেনশনটাতে একটু ফোকাস করি। দেখো ফার্স্ট অফ অল এক্সপোর্ট পলিসির মধ্যে আমাদের কোথায় দেখতে হবে? বাসমতি রাইসে। দেখো বাসমতি রাইস মেইনলি জিআই ট্যাগড কিন্তু, ঠিক আছে? আর এই বাসমতি রাইসের যে এক্সপোর্ট, ঠিক আছে, এক্সপোর্ট ইজ জেনারেলি ফ্রি, তেমন কিন্তু কোনো চার্জ কিন্তু রাখা হয় না, বাট সাবজেক্ট টু মিনিমাম এক্সপোর্ট প্রাইস। আর কিছু যেমন রিকোয়ারমেন্ট আছে অ্যাপিডা থেকে, সেগুলো ফুলফিল করার পরে কিন্তু কোনো এক্সপোর্টার কিন্তু বাসমতি রাইস এক্সপোর্ট করতে পারে, তার জন্য কোনো অ্যাডিশনাল চার্জ কিন্তু দরকার হয় না, জেনারেলি ফ্রি। বাট নন বাসমতি রাইসের ক্ষেত্রে কিন্তু এটা একটু ডিফারেন্ট। নন বাসমতি রাইসের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট কিন্তু এক্সপোর্ট ডিউটিস, ঠিক আছে, ইম্পোজ করতে পারে। আর কেন এটা করে? দেখো নন বাসমতি রাইস না আমাদের যে ফুড, ডোমেস্টিক ফুড সিকিউরিটি অ্যান্ড ইনফ্লেশন কন্ট্রোল, এই সবের জন্য কিন্তু নন বাসমতি রাইস কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিকজ ইট ইজ ওয়ান অফ দ্য মেজর ডাইট অফ আওয়ার ইন্ডিয়ান সোসাইটি। ঠিক আছে? তো এই কারণে কিন্তু গভর্নমেন্ট এক্সপোর্ট ডিউটিসও যদি চায় লঞ্চ লাগাতে পারে। ঠিক আছে? এইবার আমরা কিছু বাসমতি রাইস দেখলাম, নন বাসমতি রাইস দেখলাম, এবার আমরা কিছু রিসেন্ট চেঞ্জ দেখবো এই রাইস এক্সপোর্টে। কি চেঞ্জ এসছে? দেখো ডিজিএফটি বলে একটি বডি আছে। এই বডিটা কি করেছে, যে বলছে যে ইউরোপিয়ান মেম্বার স্টেটে যদি রাইস এক্সপোর্ট করা হয় এই ইউ এর মেম্বার স্টেটগুলোতে, তাহলে কিন্তু এক্সপোর্ট ইন্সপেকশন কাউন্সিল দ্বারা একটি সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেটটা সার্টিফিকেট অফ ইন্সপেকশন, এই সার্টিফিকেটটা লাগবে যাতে কোয়ালিটি কম্পাইলেন্স করা যায়, কোয়ালিটি কম্পাইলেন্স যাতে এনশোর করা যায়, তার জন্য কিন্তু এই সার্টিফিকেটটা ডিজিএফটি বলেছে দরকার। ঠিক আছে? এটাই কিন্তু রিসেন্ট চেঞ্জ এসছে। কারণ কি হয় জানো তো, ইউ মেম্বাররা বিভিন্ন স্যানিটারি ফাইটোস্যানিটারি মেজার লাগিয়ে যে আমাদের যে ট্রেড, রাইসের ট্রেড, সেগুলোকে কিন্তু রেস্ট্রিক্ট করে দেয়। আর এগুলোই প্রবলেমগুলি সলভ করার জন্য কিন্তু এই পার্টিকুলার সার্টিফিকেটের যে প্রভিশন সেটা কিন্তু নিয়ে আসা হয়েছে। ঠিক আছে? এর সাথে সাথে এবার আমরা দেখে নেবো যে ওয়েস্ট এশিয়ার ক্রাইসিস জন্য রাইস কিভাবে ইম্প্যাক্টেড হয়। দেখো যে স্টেট অফ হরমুজ ব্লক হয়ে গেছে, এর ফলে কি হচ্ছে? এর ফলে কিন্তু যে ওয়েস্ট এশিয়ার যে কান্ট্রিগুলোতে ইন্ডিয়া রাইস এক্সপোর্ট করতো সেগুলোতে যেতে পারছে না। তাছাড়াও কিন্তু এই ওয়েস্ট এশিয়ান ক্রাইসিসের জন্য ক্রুড অয়েলের যে প্রাইস আছে সেটা কিন্তু বেড়েই চলেছে। আর এই ক্রুড অয়েলের প্রাইস যখনই বাড়ছে, ফার্টিলাইজারের কস্ট বাড়ছে, ডিজেলের কস্ট বাড়ছে। এবার ডিজেল কিন্তু এগ্রিকালচারাল সেক্টরের জন্য খুব ইম্পর্টেন্ট। কেন? যে গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাক্ট করার জন্য আমরা যে পাম্পগুলো ইউজ করি আমাদের ফার্মাররা, সেখানে কিন্তু ডিজেল কিন্তু ওয়ান অফ দ্য মেজর কম্পোনেন্ট, ডিজেলের চালিত পাম্পই কিন্তু ইউজ করে। তো ফার্টিলাইজারের দাম বেড়ে যাচ্ছে, ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, এতে কি হচ্ছে, যে কস্ট অফ প্রোডাকশন আছে না রাইসের, সেটা ইনক্রিজ করছে। এবার কস্ট অফ প্রোডাকশন যদি ইনক্রিজ করে তাহলে কি হবে? তাহলে কিন্তু আমাদের কিন্তু প্রোডাক্টের কস্ট বেড়ে যাবে আর আমাদের বাইরে তার ডিমান্ড কিন্তু কমে যাবে। ঠিক আছে? তো এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য মেজর ক্রাইসিস, যেটা আমাদের রাইস এক্সপোর্টকে ডিক্লাইন করছে। এর জন্য কিন্তু আমাদের রাইস এক্সপোর্ট ডিক্লাইন হচ্ছে। ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমরা ইকোনমি ডাইমেনশন থেকে কিন্তু কম্প্রিহেন্সিভলি জিনিসটাকে দেখে নিলাম। এবার আমরা জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডাইমেনশন থেকে একটু টপিকটাকে দেখি। দেখো ফার্স্ট এটা জানো যে কি টাইপের ক্লাইমেট অ্যান্ড সয়েলের দরকার হয়। দেখো ক্লাইমেটের মধ্যে ফার্স্ট আমাদের যেটা জানতে হবে যে টেম্পারেচার। রাইস জেনারেলি হাই হাই টেম্পারেচার কিন্তু দরকার। আর কেমন এটা? 22 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কিন্তু রাইস গ্রোথ খুব ভালো হয়। তাছাড়াও দেখো রেইনফল, হাই ময়েশ্চার ইজ ম্যান্ডেটরি। আর এই রেইনফল অ্যারাউন্ড অ্যানুয়াল রেইনফল 100 সেন্টিমিটারের উপর কিন্তু হওয়া দরকার। আর কোন টাইপের সয়েলে রাইস ভালো হয়? দেখো অ্যালুভিয়াল, ক্লে, লোমি সয়েল, যেখানে ওয়াটার কিন্তু রিটেইন করতে পারে, ক্যান রিটেন স্ট্যান্ডিং ওয়াটার, যে লম্বা টাইমের জন্য ওয়াটার রিটেন করতে পারে, সেই সব টাইপের সয়েলের কিন্তু দরকার হয়, যেমন অ্যালুভিয়াল, ক্লে অ্যান্ড লোমি সয়েল। ঠিক আছে? এইবার যেটা আসছে যে কোন সিজনে রাইস গ্রো হয়। দেখো রাইস কিন্তু মেইনলি খারিফ সিজনে গ্রো হয়।
আর খারিফ সিজনের কি দেখো, খারিফ সিজনে জুন জুলাই মাসে সোন করা হয় আর হারভেস্ট করা হয় হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসে। এই জুন জুলাই মাসে এই টাইমে সাউথ ওয়েস্ট মনসুনের টাইমে কিন্তু সোন করা হয়। আর তোমরা যদি রাবি সিজন দেখো, রাবি সিজনে কিন্তু রাইস কিন্তু গ্রো হয়, বাট অল ওভার ইন্ডিয়া কিন্তু তেমন ভাবে গ্রো হয় না। রাবি সিজনের রাইস মেইনলি সাউথার্ন অ্যান্ড ইস্টার্ন ইন্ডিয়াতে কিন্তু দেখা যায়। তোমরা অনেকে যারা দেখেছো যে বিভিন্ন বর্ধমানের বিভিন্ন এলাকায় কিন্তু এই উইন্টার সিজনে কিন্তু রাইস কিন্তু গ্রো করা হয়। আর ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত রাইস ভ্যারাইটিগুলো খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে আমান, বোরো, এই ভ্যারাইটিগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইবার আমরা যেটা দেখবো, এনভায়রনমেন্টাল ডাইমেনশনে কিন্তু আমরা রাইসটাকে একটু দেখার চেষ্টা করব। দেখো, এই যে প্যাডি ফিল্ড গুলো হয় না, বলা হয় যে এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যানথ্রোপোজেনিক সোর্স অফ মিথেন, অ্যান্ড মিথেন ইজ আ হাইলি পোটেন্ট গ্রিন হাউস গ্যাস কিন্তু, ঠিক আছে। তো এই যে সাবমার্জ যে প্যাডিস ফিল্ডগুলো আছে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে মিথেন রিলিজ হয় ভায়া অ্যানারোবিক ডিকম্পোজিশন, বোঝা গেল। আর এর জন্যই কিন্তু অ্যারাউন্ড যে টোটাল গ্লোবাল এগ্রিকালচার মিথেন আছে তার কিন্তু 12% কিন্তু এই রাইস কাল্টিভেশন থেকেই আসে। এছাড়াও ওয়াটার ফুটপ্রিন্ট কিন্তু মারাত্মক। যেমন দেখো, 1 কেজি রাইস তৈরি করতে না অ্যারাউন্ড 3000 to 5000 এত জল কিন্তু দরকার হয়। তার মানে কি হচ্ছে না, এর ফলে কিন্তু গ্রাউন্ড ওয়াটার প্রচুর পরিমাণে কিন্তু ডিপ্লিটেড হয়ে যাচ্ছে, বোঝা গেল। আর তাছাড়াও দেখো, পোস্ট হারভেস্ট টাইমে কিন্তু এই স্টাবেল বার্নিং এর একটা কিন্তু প্রবলেম দেখা যায়। বিশেষ করে দেখো, এনসিআর রিজিয়নে যে এয়ার পলিউশনের প্রবলেম আমরা উইন্টার সিজনে দেখি, তার কিন্তু এক্সপার্টরা বলে যে স্টাবেল বার্নিং ওয়ান অফ দ্য মেইন রিজন বিহাইন্ড দিস এয়ার পলিউশন ইন এনসিআর রিজিয়ন, বিকজ হাই মানে PM 2.5 এ কিন্তু স্টাবেল বার্নিং কিন্তু কন্ট্রিবিউট করে, বোঝা গেল। তারপর আমরা এনভায়রনমেন্টাল প্রবলেম তো দেখে নিলাম যে মিথেনের প্রবলেম আছে, ওয়াটার ফুটপ্রিন্ট খুব বেশি, এয়ার পলিউশন থ্রু স্টাবেল বার্নিং হয়। তাহলে সলিউশনটা কি? সলিউশন দেখো, কিছু কিছু নতুন টেকনিক আছে, সেই টেকনিকের সাহায্যে যদি আমরা রাইস গ্রো করি তাহলে ইটস বিকাম মোর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। ফর এক্সাম্পল, যেমন এসআরআই, যার উপর কোয়েশ্চেন চলে এসছে 2022-এ, সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন। এই পার্টিকুলার মেথডটা ইউজ করলে যে ওয়াটারের রিকোয়ারমেন্ট সেটা আমরা 25 থেকে 50% কিন্তু কমাতে পারি, ঠিক আছে। এছাড়াও এটা কিন্তু ফিউয়ার সিড দরকার, কম সিডে কিন্তু হয়ে যায়। তারপরে আরেকটি যে টেকনিক আছে, ডিএসআর, ডাইরেক্ট সিডেড রাইস, ঠিক আছে, শোয়িং সিডস ডাইরেক্টলি ইনটু দ্য ফিল্ড। একদম ডাইরেক্টলি আমরা ফিল্ডেই সিড শো করে দিতে পারি, ওখান থেকেই কিন্তু আমরা রাইস গ্রোথ সম্ভব আছে, ঠিক আছে। তো ডাইরেক্ট সিডেড রাইস কিন্তু ইম্পর্টেন্ট। আর এটিও কিন্তু ওয়াটার সেভ করে, লেবার, আর কিন্তু মিথেনের যে আমরা বললাম অ্যানথ্রোপোজেনিক মিথেনের ওয়ান অফ দ্য মেইন সোর্স, সেটাও কিন্তু রিডিউস করে। আর আরেকটি যে টেকনিক আছে, অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং টেকনিক। এটা কি হয়, পিরিয়ডিক্যালি ড্রাইং ফিল্ড টু স্টপ মিথেনোজেনেসিস। তো এর সাহায্যে কিন্তু মিথেনের যে পলিউশন, যেটা হচ্ছে মিথেন প্রচুর পরিমাণে বেরোয়, সেটাও কিন্তু কম করা যায়। তো এই যে মেইন 3টে মেথড, সেটা কিন্তু রাইস কাল্টিভেশনের জন্য প্রচুর এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি অ্যান্ড সাস্টেনেবল সলিউশন। এবার যেটা বললাম, দেখো ট্রেড অ্যান্ড গভর্নেন্সে আরেকবার একটু দেখে নাও যে গ্লোবাল শেয়ার, ইন্ডিয়ার কিন্তু গ্লোবাল রাইস ট্রেডে কিন্তু 40% শেয়ার আছে, ঠিক আছে। তো এটা কিন্তু মনে রাখবে, ইন্ডিয়া লার্জেস্ট এক্সপোর্টার অফ রাইস, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারলে যে আমরা ইকোনমিক ডাইমেনশনে দেখলাম, এনভায়রনমেন্টাল ডাইমেনশনে, জিওগ্রাফি ডাইমেনশনে কিন্তু হোলিস্টিক্যালি রাইস কিন্তু কভার করলাম, ঠিক আছে। এইবার যে এই কোয়েশ্চেনটা আছে এটা সলভ করো, ঠিক আছে, উইথ রেফারেন্স টু এগ্রিকালচার এক্সপোর্ট ভার্সেস দ্য ফলোইং, ঠিক আছে। আর তোমরা যারা সেম আর্টিকেলটা বাংলায় পড়তে চাও, তারা রাইস আইএস এর ওয়েবসাইটে চলে যাবে, দেখবে সেম আর্টিকেলটা বাংলাতেও আছে। তো তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল হবে সে মিডিয়ামে পড়বে, পড়ে কিন্তু একটা কমপ্লিট ক্ল্যারিটি কিন্তু ডেভেলপ করবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাও, আমাদের টিম কিন্তু তোমাদের ডাউট রিজলভ করে দেবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্ট ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন, অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সাম। থ্যাংক ইউ।